নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন শেখ হাসিনার শাসন আমলের শেষের অর্ধেকাংশে বাংলাদেশের সংবাদপত্র, বিশেষ করে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলিতে আপনারা দেখেছেন যে অনেক মতামতের একটা জায়গা ছিল, টক শো হতো। সেইখানে রাজনীতিবিদরা, তথাকথিত সাংবাদিকরা, তারা বেশ খুশ মেজাজে ছিল। তারা যা কিছু বলতে পারতো, আমরা যাদেরকে পণ্ডিত বলি আর কি, তারা সবসময় নানান আলোচনায় এই চায়ের কাপ গরম রাখত। অনেক কথা বলে পার পেয়ে যেত, সরকারের বিরুদ্ধে কথা বলছে। কিন্তু এখন আমরা সেই টেলিভিশনে কিন্তু আমরা সেই রকম গরম গরম কোনো কথা শুনি না। এখন শুধু শুনি স্তুতিবাক্য। তারা শুধু ইউনূসের স্তুতিবাক্য করতে হয়, উপদেষ্টাদের স্তুতিবাক্য করতে হয়, এমনকি শিশুদেরও, শিশু উপদেষ্টা এবং নাবালক কিছু আছে যারা শিশু, তাদেরও স্তুতিবাক্য করতে হয়। তা না হলে তাদের রক্ষা নাই। বোঝাই যাচ্ছে যে সংবাদপত্র বা মিডিয়ার বা টেলিভিশনের স্বাধীনতা বাংলাদেশে টোটালি নাই, নাদা, জিরো। ওকে, তো সম্প্রতি একটি পত্রিকার একটি হেডলাইন দেখলাম। হেডলাইন ছিল, 0 পয়েন্টে আওয়ামী লীগের পারফরমেন্স জিরো কেন? দারুণ একটা জম্পেশ একটা শিরোনাম, তাই না? 0 পয়েন্টে আওয়ামী লীগের পারফরমেন্স জিরো কেন? তো দর্শক, আপনারা জানেন যে গুলিস্তানের 0 পয়েন্টে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ একটি সভা আহ্বান করেছিল, বিক্ষোভের আয়োজন করেছিল। আপনারা সবাই জানেন সেই স্বৈরাচারী এরশাদের শাসন আমলে সেনাবাহিনীর গুলিতে বা পুলিশের গুলিতে নিহত সেই নূর হোসেন, তিনি বুকে পিঠে লিখেছিলেন, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। তো সেই নূর হোসেন দিবসে আওয়ামী লীগ তারা 0 পয়েন্টে বিক্ষোভের আয়োজন করেছিল, কিন্তু সেই বিক্ষোভটা সেইখানে হয়নি, হতে পারেনি, হতে দেওয়া হয়নি। তো সেই কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছিল তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিশুরা এবং কয়েকটা রাজনৈতিক দল। এটাও আপনারা জানেন। এবং তারা সেই আগের রাত থেকেই সেই এলাকায় দখল নেয়, অবস্থান নিয়ে থাকে, এবং চারিদিকে পুলিশ, আধা সামরিক বাহিনী, বিজিবি তারা সেখানে অবস্থান নেয় যাতে তারা না আসতে পারে। এবং দেখা গেছে যে পরের দিন যারা এসেছিল তারা হোক ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগের সাথে কোনোভাবে সংশ্লিষ্ট থাকুক বা না থাকুক, না চিনলেই বা একটা ধোঁয়া তুলে দিল যে এই তুমি আওয়ামী লীগ। সেই রকম বেশ কিছু মানুষকে, মহিলা সহ, তাদেরকে মারধর করেছে, হেনস্থা করেছে। এবং সেই 0 পয়েন্ট এলাকা থেকে 55 জনকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এর মধ্যে 8 জন ছিল মহিলা। তো 0 পয়েন্ট থেকে গ্রেপ্তার সেই 42 জনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন পল্টন থানার উপপরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম খলিল। তিনি বলেন, গুলিস্তানের 0 পয়েন্ট থেকে এই গ্রেপ্তার 42 জন সহ অজ্ঞাতনামা 300 থেকে 400 জন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সমর্থক, অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা। তো এই ছিল ঘটনা। তো আমরা দেখছি ওইখানে মারামারির দৃশ্য, তারপরে বাংলাদেশের আনাচে কানাচে, ইভেন সেই দূর দূরান্তে বাস কাউন্টারে পুলিশ, বাস কাউন্টারে তল্লাশি করছে, বাসে উঠে মানুষকে চেক করতেছে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, তার বাপ দাদার 14 গোষ্ঠীর পরিচয়। সারা দেশ মোটামুটি একটা আতঙ্কের মধ্যে ছিল, বা সারা দেশকে তারা আতঙ্কিত করে তুলেছিল। এখন কথা হলো, এই যে শিরোনাম 0 পয়েন্টে আওয়ামী লীগের পারফরমেন্স জিরো কেন? তো আওয়ামী লীগের 0 পয়েন্টে আওয়ামী লীগের পারফরমেন্স জিরো বুঝলাম, কিন্তু সারা দেশেই তো আওয়ামী লীগের পারফরমেন্স ছিল। আপনারা যারা বলতেছেন যে আওয়ামী লীগের এই দিনের যে বিক্ষোভটা, শহীদ নূর হোসেন দিবসের যে বিক্ষোভটা, এটা ব্যর্থ হয়েছে, আমি তো বলবো যে না, এটা আপনারা সফল করে তুলেছেন, আপনারাই সফল করে তুলেছেন। নূর হোসেন কিসের প্রতীক? হোয়াট ডাজ হি রিপ্রেজেন্ট ইন দিস পলিটিক্যাল ডিসকোর্স? সে রিপ্রেজেন্ট করে গণতন্ত্র, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক। কিন্তু আপনারা যেই কাজগুলি করেছেন, এই কাজগুলি কি গণতান্ত্রিক? মোটেও না।
আপনারা যেই কাজগুলি করেছেন সেগুলি কি স্বৈরাচার? 100% বা তারও বেশি যদি কিছু থাকে 10,000% ইয়াস, এই কাজগুলি স্বৈরাচার ছিল। এই কাজগুলি স্বৈরাচার ছিল। আপনারা বাস কাউন্টারে, রেলের কাউন্টারে, টিকিট কাউন্টারগুলিতে পুলিশ দিয়ে তল্লাশি করেছেন। আপনারা ঢাকামুখী বা ঢাকার চারিপাশে আশেপাশে রাস্তায় বাস, ট্রেন, গাড়ি যা আছে থামিয়ে থামিয়ে আপনারা চেক করেছেন। কারণ আওয়ামী লীগের পারফরমেন্স 0.0, কিন্তু আপনাদের মাথার মধ্যে তো আওয়ামী লীগের পারফরমেন্স 10,000%। কারণ আপনারা সবাই আতঙ্কের মধ্যে ছিলেন, এই যারা নাকি স্বৈরাচারী। আপনারা এই আলো এবং আধারের মধ্যে যেই পার্থক্যটা, সেই পার্থক্যটা আপনারা তুলে ধরেছেন। এতদিন আপনারা বলেছেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ স্বৈরাচারী, এই সেই কত কিছু, তাই না, অগণতান্ত্রিক। কিন্তু আপনারা এটা কিন্তু প্রমাণ করে দিচ্ছেন যে আওয়ামী লীগ কিছুটা হলেও আপনাদের চাইতে ভালো ছিল। আওয়ামী লীগ, আপনারা তো বৈষম্য দূর করার কথা বলেছেন, আপনারা শান্তি শৃঙ্খলার কথা বলেছেন, আপনারা আইন শৃঙ্খলার কথা বলেছেন। বাংলাদেশে সবই আছে, শুধু আইন শৃঙ্খলা নাই। বাংলাদেশে সবই আছে, শুধু শান্তি নাই। বাংলাদেশে সবই আছে, শুধু গণতন্ত্র নাই। এখন যেই জিনিসটা হয়েছে যে শিশুরা বলবে যে সে এটা পাবে, তাহলে সে পাবে, বাকিরা আর কেউ কিচ্ছু পাবে না। এই শিশুরা এই আন্দোলনের ওনারশিপ নিয়েছে, কিন্তু এইখানে রিক্সাওয়ালা, শ্রমিক, দিনমজুর, আম জনতা সবাই মিলে রাস্তায় নেমেছিল। কিন্তু তাদের অবস্থা এখন ত্রাহি। তারা শান্তিতে ঘুমাতে পারে না, তারা রাস্তায় ঠিকমতো হাঁটতে পারে না, তাদের চুরি ডাকাতির সম্মুখীন হতে হয়, রাত জেগে পাহারা দিতে হয়। তা এই অনাচার দেশে চলতেছে। আপনারা যা যা বলেছিলেন, যেই কারণে আপনারা সেই তথাকথিত বিপ্লব করেছিলেন, প্রত্যেকটা জিনিস আরও খারাপ হয়েছে। সুতরাং এই আওয়ামী লীগ, এই যে শহীদ নূর হোসেন দিবসে তারা যে বিক্ষোভের ডাক দিয়েছে, তারা হয়তো মাঠে ছিল না, তারা হয়তো আসতে পারেনি, কিন্তু আপনারা যা যা করেছেন, যা যা দেখিয়েছেন, তাতে আমি মনে হয় তারা মাঠে নামলে যতটুকু এটা সফল হতো, তার চাইতে বেশি সফল আপনারা করে দিয়েছেন। এই শিশুরা যে আওয়ামী লীগকে মাঠে নামতে দেব না, মিলিটারি নামাইছেন, পুলিশ নামাইছেন, বিজিবি নামাইছেন, আনসার নামাইছেন, ছাত্র আরও যারা আছে আর কি, আপনারা নামিয়ে আওয়ামী লীগকে ঠেকাবেন। কিন্তু আওয়ামী লীগকে আপনারা রাস্তায় ঠেকিয়েছেন ঠিকই, কিন্তু আওয়ামী লীগের কাজটা আরও বহুগুণ বেশি করে দিয়েছেন। আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আপনারা স্বৈরাচারী। আপনারা প্রমাণ করে দিয়েছেন যে শেখ হাসিনার চাইতে আপনারা বহুগুণ, যদি শেখ হাসিনা 20% স্বৈরাচারী হয়ে থাকে, তাহলে আপনারা 2000% স্বৈরাচারী। এই জিনিসটাই কিন্তু প্রমাণ করেছে। তারপরে আরেক শিশু আবদুল্লাহ হাসনাত, বাহ, মানে তার কি হম্বিতম্বি আপনারা দেখেছেন হয়তো। সে লিখেছে, এই একটি পোস্ট দিয়েছে যে প্লিজ 1 মিনিটের জন্য হলেও রাস্তায় নামেন। তিনি এটা রবিবার সকাল 10:30টার দিকে এই তার ফেসবুকে এটা বলে যে প্লিজ আপার অনুসারী যারা আছেন তারা 1টা মিনিটের জন্য হলেও রাস্তায় নামেন, দেখা না হলে তো কথা হবে না, প্লিজ রাস্তায় নেমে আসেন। আপনাদের সঙ্গে আমরা একটু দেখা করতে চাই, কথা বলতে চাই, দেশের প্রত্যেকটি মানুষ আপনাদের একটু দেখতে চায়, আপনারা কোথায়। তা আমি বলি, এই শিশুর তো অনেক এই আবাল কথাবার্তা সে বলতেছে, তো সেই দেখার সুযোগ কিন্তু আসতেছে, দেখা, কিন্তু সে তখন দেখা করবে কিনা সেইটা হইছে ভাবার বিষয়। তারা বলেছে সরকারের উপদেষ্টা নিয়োগ সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি সঠিক ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় এবং অভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে নেওয়া হচ্ছে না। কিন্তু দর্শক, তো এই যে অংশীজন কারা? এই নাবালকরা, এই শিশুরা। বাংলাদেশে এই আন্দোলনের অংশীজন কি আর কেউ ছিল না? রিক্সাওয়ালারা ছিল না, শ্রমিকরা ছিল না, দিনমজুররা ছিল না, গৃহবধূরা ছিল না, শিক্ষকরা ছিল না, শিল্পীরা ছিল না? তাহলে তো অংশীজন বলতে কি বুঝাও? মানে বেশি পাইকে গেছে আর কি, বাঁশের চাইতে কঞ্চি বড় ভাব শুরু করছে। কিন্তু এদের যে কি গতি হবে আপনারা কি একটু চিন্তা করতে পারেন? তারপরে আপনারা দেখেছেন যে এই সরকার নতুন করে অধ্যাদেশের খসড়া করেছে, প্রস্তাব করতেছে যে অন্তর্বর্তী সরকার বা সরকারের প্রধান উপদেষ্টা বা কোনো উপদেষ্টার নিয়োগে কোনো ত্রুটি থাকলে শুধু এই কারণে তাদের কোনো কাজ অবৈধ হবে না। ওকে, বিষয়টি সম্পর্কে আদালতে কোনো প্রশ্নও তোলা যাবে না, এমনকি মামলা করাও যাবে না। চিন্তা করছেন কি মগের মুল্লুক ভাই, যে কোনো প্রশ্ন করা যাবে না, আদালতে মামলা করা যাবে না,
এগুলি কোন ধরনের কথাবার্তা? তো এই নিয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, আপনারা জানেন যে আইন ও সালিশ কেন্দ্রের প্রধান ZI খান পান্না বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার ও তাদের কাজকর্ম নিয়ে কোনোভাবেই প্রশ্ন তোলা যাবে না। কিন্তু কেন? প্রশ্ন করা না গেলে তো বলতে হবে এটা ইনডেমনিটি বা দায় মুক্তি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শে সরকার গঠিত হওয়ার পর নতুন করে অধ্যাদেশ জারি করার দরকার নেই উল্লেখ করে তিনি বলেন, আমি তো মনে করি এটার দরকার নেই, তারপরেও তারা এটি চাচ্ছে কেন? তাহলে কি ধরে নেব যে তারা বুঝে শুনে এমন কোনো অন্যায় করেছেন বা করতে যাচ্ছেন যার কারণে এমন অধ্যাদেশ জারি করার কথা ভাবতে হচ্ছে? তিনি বলেছেন যে এটা অনেকটা নিজের চরিত্রের বিষয়ে নিজেই সার্টিফিকেট দেওয়ার মতো অবস্থা। আমি এটাকে ইনডেমনিটি বলে মনে করি। এর আগেও কোনো ইনডেমনিটি টিকেনি, এটিও টিকবে না। তো চিন্তা করেন যে তারা এই সরকার মানে তাদের মাথার মধ্যে কিছু উঠা গেছে গা, তারা একটু মানে ওই অন্ধকার ঘরে সাপ, সব ঘরে সাপ, এরা কিন্তু চারিদিকে তাদের মতিভ্রম ঘটে গেছে। তারা দিশা বিশা পাচ্ছে না যে কি থেকে যদি কিছু হয়ে যায়। তারা জানে তারা অনেক অবৈধ কাজ করতেছে এবং তাদের কোনো নৈতিক ভিত্তি নাই সরকারে থাকার, বা এই সরকারের ওই যে নিজেদেরকে শিশুরা যে অংশীদার মনে করে সেই অংশীদার হওয়ার কোনো যোগ্যতা নাই। তারা উপদেষ্টা নিয়োগের ব্যাপারে আন্দোলন করতেছে, বিক্ষোভ করতেছে। কেন? এরা তো সফট আওয়ামী লীগ, ফেসিবাদের সফট দোসর, সেই বলতেছে। সোমবার 11ই নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে আবদুল্লাহ হাসনাত বলে যে হাসিনারই উৎখাত করছি, আপনারা কোন হনু হইছেন। পোস্টে তিনি লেখেন, বশির ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেপ্তার করার ঘটনা চরম ফাইজলামি, এইগুলা ভণ্ডামি। আপনারা হাসিনা হয়ে ওঠার চেষ্টা করেন না, হাসিনারেই থোড়াই কেয়ার করছি, উৎখাত করছি, আপনারা কোন হনু হইছেন। তো আমার কথা হলো, দেখেন কি ফাউল টাইপের এই লোক, তার ধৃষ্টতা কতটুকু, সে নিজে কতটুকু হনু হইছে, এটাই তো প্রশ্ন করা উচিত। যে যেইভাবে কথা বলতেছে মনে হচ্ছে যে সে সরকারের মালিক, দেশের মালিক। তাহলে যাদেরকে রাস্তায় নামায়া তোমরা আন্দোলন করছে, এই আন্দোলনে তো আপনার বিএনপি জামাত না থাকলে এটা কিছুই হইতো না। মিলিটারি যদি ঠুটু জগন্নাথের মতো দাঁড়ায় না থাকতো তাহলে কিছুই হইতো না। তুমি হাসনাত বহু দেখাইছো, কোনো কিছু তো করতে পারো নাই। সেটা যেই জনগণ করছে তাদের খবর নাই, এখন তোমরা এটার মাতব্বরি, তোমরা এটার অংশীদারি চাচ্ছ। তারপরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, আমাদের কাউকে বিন্দুমাত্র অবহিত না করে উপদেষ্টা নেওয়া হলো। এভাবে চলতে থাকলে নতুন আরেকটি সরকার তৈরি করতে আমাদের বিন্দুমাত্র সময় লাগবে না। তো ভাবছেন, এদেরকে জিজ্ঞেস করে করতে হবে, সরকার চালাইতে হবে, মুই কি হনুরে, এবং তারা আবার আরেকটি নতুন সরকার গড়ার চিন্তা করতেছে। তো আমি তো চাই, আই ওয়েলকাম দেম, লেটস ডু ইট। দেখো এবার তোমরা একটা সরকার বানাইতে পারো কিনা দেখো তো। 2-3 দিন আগে এই রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 3 ছাত্ররে দোকানদাররা পিটাই দিছে, সেইখানে দোকানে গেছিল চাঁদাবাজি করতে, সেইখানকে দইরা পিটাই দিছে। তারপরে তারা মিলিটারিকে বলছে ব্যবস্থা নেওয়ার জন্য, তা না হলে তারা আন্দোলন করবে। তো আমরা তো এখন পর্যন্ত কোনো ব্যবস্থা দেখিনি, হয়তো হবে, কারণ এই ইউনুস তো বলতেছে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে, সুতরাং তারা যা কয় তাই শুনতে হবে। একটু লেগে গেছে কেমন হইতেছে, টানাটানি ওটাই একটু লেগে গেছে, তাই না? কারণ তারাও এখন দেখতেছে সবাই, ওই মাহফুজ যাও এতদিন আসছিল স্পেশাল কাউন্সিলর, দেখলো যে না স্পেশাল কাউন্সিলর হইয়া বেশি সুবিধা করা যায় না, কিন্তু টাকা পয়সা তো সাইন টাইন করার সুযোগ না, গেলে বুদ্ধি বেচলে তো পয়সা আসে না। এই জন্য এখন সে জায়গা মতো যে আমাকে উপদেষ্টা বানাও। তো এখন উপদেষ্টা হয়ে যাওয়ার পর ওই বাকিগুলি মানে ক্যাচার ম্যাচার করতেছে যে তাহলে আমগো কি হইলো, তাহলে আমরা কি পাইলাম, আমরা তো খালি চিল্লাইয়ে যাইতেছি, তাহলে আমগো বানাও, বিষয়টা যে ওই রকম। তারপরে আপনারা দেখেছেন যে বঙ্গভবনের দরবার হলে দাঁড়িয়ে এই মাহফুজ, জঙ্গি মাহফুজ, এখানে দাঁড়াইয়া একটা ফেসবুকে একটা পোস্ট দিছে, সেখানে লিখেছে 71 পরবর্তী ফ্যাসিস্ট নেতা শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা 5ই আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। ক্ষমা প্রার্থী, কিন্তু মানুষের মধ্যে জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না। তো মাহফুজ আলম আরও লিখেছেন, শেখ মুজিব ও তার মেয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছেন তার জন্য আওয়ামী লীগকে অবশ্যই দায় স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে। এর মধ্যে রয়েছে অগণতান্ত্রিক 72-এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, হাজার হাজার কোটি অর্থ পাচার, হাজার হাজার ভিন্ন মতাবলম্বী ও বিরোধীদের বিচার বহির্ভূত হত্যা
1972 থেকে 75, 2009 থেকে 2024। তো দর্শক, কি পরিমাণে অদ্যত্ত বঙ্গভবনে দাঁড়িয়ে তার সেইখানে সে যেই ছবিটা দিয়েছে সেখানে তার পিছনে শেখ মুজিবের পোর্ট্রেট ছিল, সেটা এখন আর দেখা যাচ্ছে না। তাহলে এটা কে সরিয়েছে? বিচারপতি শাহাবুদ্দিন, মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সরিয়েছে? না, এই থাগরা এটা নিজের হাতে সরিয়েছে। এমন না, কারণ এটা কোনো সরকারি কোনো অর্ডার নাই। এই মাহফুজ আলম এবং সেইখানে এই ছবিটা তুলেছে তার আরেক শাগরেদ আসিফ মাহমুদ। তো তারা এই কাজটি করেছে, নিজ হাতে তারা বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে নামিয়েছে। তো আপনারা কি মনে করেন না যে এটার জবাবদিহিতা করতে হবে তাদেরকে? এদেরকে অবশ্যই করতে হবে একদিন। তারা এই উপদেষ্টা হয়ে বা আপাতত তারা ধরাকে সরাজ্ঞান করতেছে। তারা এখন 72 আর মানে না, তারা ওই 72 আর 75-এর যেই হত্যাকাণ্ড এগুলি দেখতে চায়, 2009 থেকে 24-এর দেখতে চায়। 24টা এখনো শেষ হয় নাই। 24-এর আগস্টের 5 তারিখের পরের থেকে তোমরা যা করেছো, যেই গণহত্যাগুলো করেছো, এই গণহত্যার জবাব কি তোমাদের দিতে হবে না? মাহফুজ আলম লিখেছে যে তাহলেই আমরা 71-এর আগের শেখ মুজিবের কথা বলতে পারি। ক্ষমা প্রার্থনা ও ফ্যাসিস্টদের বিচার ছাড়া কোনো ধরনের পুনর্মিলন হবে না। তোমরা যে এগুলি নিয়ে তোমরা স্ট্যাটাস দিচ্ছ, কিন্তু আমরা তোমাদের আজকের এই কাজ দেখেই যে তোমরা যেইভাবে আওয়ামী লীগকে দমন করতেছ, মানুষের মুখ চেপে ধরতেছ, তাহলে কি আমরা বলতে পারি না যে এই রাজাকারদের বিরুদ্ধে যে আমাদের বক্তব্য ছিল, ঘৃণা ছিল, সেটা সঠিক ছিল, এবং রাজাকারদেরকে যে ছাড় দেওয়া এটা ভুল ছিল? সুতরাং এরপরে যখন বাংলাদেশের পট পরিবর্তন হবে, তখন কিন্তু রাজাকাররা আর ছাড় পাবে না। কারণ তোমরা যা যা করতেছো, তোমরা যা যা দেখাচ্ছ, তাতে স্পষ্ট যে রাজাকাররা কখনো অনুকম্পার পাত্র হতে পারে না। সুতরাং মাহফুজ আবদুল্লাহ, ওই হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, আবালরা, তোমরা একটু রেডি থাকো, তোমরা সময় মতো বুঝে যাবে। এই 3 মাসেই কিন্তু আমরা যেই জিনিসগুলি দেখছি এবং বাইরে পিপল আর নোটিসিং ইট, দ্য ওয়ার্ল্ড কমিউনিটি ইজ নোটিসিং ইট, এবং এইগুলিরও কিন্তু জবাবদিহি করতে হবে। এই যে হিন্দুদের উপর আক্রমণ, সাধারণ মানুষের উপর আক্রমণ, নির্যাতন, তারপরে সেনাবাহিনী নামিয়ে রাতের অন্ধকারে এলাকা অবরুদ্ধ করে চট্টগ্রামে সিসিটিভি ক্যামেরা ভেঙে তোমরা মানুষের নির্যাতন করেছ, এইগুলি কিন্তু আসবে। এইগুলির জবাব তাদেরকে আন্তর্জাতিকভাবেই দিতে হবে এবং সময় মতো দেশের ভিতরেও দিতে হবে। সুতরাং এই যে শান্তিতে নোবেল পাওয়া সুদি ইউনুস, তারপরে যে অশান্তির জন্য কবে যে তার নোবেলটা বাতিল হয়ে যায়, সেটাও তাকে ভেবে দেখতে হবে। সুতরাং 0 পয়েন্টে আওয়ামী লীগের পারফরমেন্স 0 কেন, এইগুলি বলে বলে যারা আত্মতৃপ্তির ঢেকুর তুলতেছেন, যারা ডুগডুগি বাজাচ্ছেন, তো তাদের জন্য অশনি সংকেত অপেক্ষা করতেছে। তো এই পর্যন্তই দর্শক, ভালো থাকবেন, নমস্কার।